সো ধরেন আপনার কাছে ৭৪,০০০ টাকার মতো একটা বাজেট আছে, আপনি চিন্তা করলেন একটা ল্যাপটপ কিনবেন। অ্যান্ড ল্যাপটপটা কীরকম হবে, সেটা একটা মাল্টিপারপাস ল্যাপটপ হবে, ওজনে হালকা হবে, বাট খুবই প্রিমিয়াম হবে, অ্যান্ড মোটামুটি সব কাজ হচ্ছে আপনি ওটা দিয়ে করতে পারবেন। আজকে মূলত আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে নান আদার দ্যান Acer Swift GO 14 এই ল্যাপটপের সিরিজটা নিয়ে এই ল্যাপটপটা নিয়ে স্পেসিফিক্যালি। এই ল্যাপটপটা ৭৪,০০০ টাকা আমাদের কী অফার করতেছে অ্যান্ড কোন কোন দিক দিয়ে মোটামুটি স্ট্যান্ড আউট করে। অ্যান্ড আজকে আপনারা যেমনটা দেখতেই পারতেছেন, একটু ভাবলাম যে বাইরে আপনাদেরকেও ঘুরে নিয়ে আসি, এই কনকনে শীতের মধ্যে একটু হালকা রোদ পোহায় আসি। তো আজকে আমরা একটু স্টুডিওর বাইরে আসছি, তো উই উইল সি অ্যাবাউট দ্য Acer Swift GO 14, এটার খারাপ কি ভালো কি মন্দ কি সব কিছু নিয়ে একটা ডিটেইল একটা হচ্ছে পোস্টমর্টেম হবে। আপনারা যেন টেকল্যান্ড বাংলাদেশ, আমি আছি অনুরাগ। চলুন চলে যাক আজকে একটা ভিডিওতে। প্রথমে যদি সুইফট গো 14 আমরা বিল্ড কোয়ালিটি নিয়ে অফকোর্স কথা বলি, বিল্ড কোয়ালিটির ক্ষেত্রে হ্যান্ডস ডাউন ইটস ওয়ান অফ দ্য মোস্ট প্রিমিয়াম বিল্ড কোয়ালিটি আমি যেটা দেখছি। এটা যদি ডিজাইন প্যাটার্ন নিয়ে কথা বলি, এসার কিন্তু ওদের একটা মোটামুটি মিনিমালিস্টিক যে অ্যাপ্রোচ, একটা মাঝখানে যে এসারের লোগো ছোট করে উপরে দেওয়া, এটাতে কিন্তু শিফট করছে। অ্যান্ড মোটামুটি ওদের যে কম দামের অ্যাসপায়ার সিরিজের ল্যাপটপগুলো আছে বা সুইফট সিরিজের যে ল্যাপটপগুলো আছে, এই ডিজাইনের ট্রেন্ডটাই মনে হয় আমরা ফলো করতে দেখছি। বেসিক্যালি এটা একটা অ্যাপেলের হচ্ছে কাজ, জেনারেশন আফটার জেনারেশন একই ডিজাইন ইমপ্লিমেন্ট করা, যেটা কিন্তু আফটার অল সব কোম্পানি হচ্ছে গিয়ে আপনার ইমপ্লিমেন্ট করতেছে। বাট ডিজাইন সেম থাকুক, নো ডিল। কথা হচ্ছে যে এটার যে বিল্ড কোয়ালিটি ফুললি হচ্ছে আপনার মেটাল বিল্ড, একদম অ্যালুমিনিয়ামের, ভালো অ্যালুমিনিয়ামের। অ্যান্ড এটার হচ্ছে আপনার যে রেশিওটা, মানে বডি টু স্ক্রিনের যে রেশিওটা, এটাও কিন্তু বেশ হচ্ছে গিয়ে কম। অ্যান্ড এইটার হচ্ছে যে আর্গোনমিক ডিজাইন আপনাকে খুবই কমফোর্ট দিবে। এটা আপনি যেখানেই খোলেন না কেন, প্লাগ অ্যান্ড প্লে ল্যাপটপ একটা। 1.4 কেজি হচ্ছে এটার ওয়েট। হ্যাঁ, আর এটা নিয়ে আমি যেটা সব থেকে ভালো জিনিস লাগছে কি, এটা দিয়ে যদি আপনি কারো মাথায় বাড়িও মারেন, সেক্ষেত্রে কিন্তু তার অজ্ঞান হয়ে যাওয়ার একটা চান্স থাকে। যাক, জোকস অ্যাপার্ট, এটার একটু আইওপোর্টসগুলো নিয়ে কথা বলা দরকার। হ্যাঁ, এটার লেফটে মোটামুটি হাউজিং করা হয়েছে হচ্ছে দুইটা টাইপ সি পোর্ট, USB 3.2 একটা পোর্ট, আর হচ্ছে একটা HDMI 2.1। হ্যাঁ, অ্যান্ড রাইটে যদি আমরা দেখি, রাইটে জাস্ট একটা ওরা 3.2 USB পোর্ট দিছে, অ্যান্ড হচ্ছে 3.5 mm হচ্ছে জ্যাক দিয়ে দিছে। হ্যাঁ, তো মোদ্দা কথায় যদি আমি বলি যে এটা এসারের যে অ্যাপ্রোচটা মিনিমাল অ্যাপ্রোচের, অ্যান্ড 14 ইঞ্চি ফর্ম ফ্যাক্টর হওয়ার কারণে না ল্যাপটপটাকে আরও ছোটো মোটো লাগে, অ্যান্ড ক্যারিংয়ের জন্য বেশ সুবিধাজনক একটা অবস্থায় কিন্তু এসার এই ল্যাপটপটাকে ইমপ্লিমেন্ট করছে। যাই হোক, এবার একটু কিবোর্ড আর সাউন্ড নিয়ে কথাবার্তা বলা যায়। সো মুভিং অন টু দ্য কিবোর্ড, এই ধরনের ল্যাপটপের কিন্তু কিবোর্ডটা খুবই ভালো হওয়া জরুরি। অ্যান্ড এখানে গ্ল্যাডলি একটা ব্যাপার হচ্ছে কি, এসার কিন্তু এই জায়গাটাতে মোটেও ফেল করা নেই। কিবোর্ড যেটা দিছে, ওরা মিড সাইজের একটা কিবোর্ড ইমপ্লিমেন্ট করছে উইথ ব্যাকলিট চিকলেট, যেটা আপনারা হচ্ছে লেভেল আপ বা লেভেল ডাউন করতে পারবেন, অ্যান্ড হচ্ছে অফ তো করতে পারবেন, অন অফ তো আছেই। বাট এই কিবোর্ডের টাইপিং এক্সপিরিয়েন্সটা আমার খুবই ট্যাকটাইল মনে হয়েছে। মানে এটা তো মেকানিক্যাল কিবোর্ড না যে ট্যাকটাইল দিবে, বাট লিনিয়ার কিবোর্ডের মধ্যেও না আপনি যে কিগুলো প্রেস করতেছেন, ওটা ফিডব্যাকটা একটা সুন্দর ফিডব্যাক পাবেন। অ্যান্ড আরেকটা জিনিস হচ্ছে, কিবোর্ডগুলো না ওয়াবলি না, যেগুলো একটু কম দামি ল্যাপটপ হয় বা এই রেঞ্জের ল্যাপটপ হয়, কিবোর্ডের কি ক্যাপসগুলো মনে হয় যে একটু ওয়াবলি আছে, এটা মোটেও সেরকম না। গুড একটা কিবোর্ড ইমপ্লিমেন্ট করছে পারপাস অনুযায়ী, নো ডাউট। এরপর যদি আমরা একটু এটার ফিঙ্গারপ্রিন্ট রিডারটা নিয়ে কথা বলি, আই মাস্ট সে এদের ফিঙ্গারপ্রিন্ট রিডারটা ব্লেজিং ফাস্ট। আর আমি যতবারই এখানে ফিঙ্গারপ্রিন্টে এনরোল করছি, ততবারই একবারও মিসরিড মোটামুটি করে নেয় এখন পর্যন্ত, একবারও না। ক্যান ইউ ইমাজিন? অ্যান্ড আরেকটা জিনিস কি, এটার হচ্ছে আপনার কিবোর্ডের যে উপরে যে পাওয়ার বাটনটা আছে, ওখানে হচ্ছে ওরা ফিঙ্গারপ্রিন্ট রিডারটা ইনহাউস করে দিছে। এরপর যদি একটু ওয়েবক্যাম নিয়ে কথাবার্তা বলি, এটার যে ওয়েবক্যামটা আমি বলবো ল্যাপটপ ইন্ডাস্ট্রিতে একটু ভালো, খুব যে ভালো তা না, কারণ ল্যাপটপের ক্যামেরায় অলওয়েজ ট্র্যাশ হয়। এটা ট্র্যাশ কোয়ালিটির না, একটু হচ্ছে আপনার ভালো, এটা আমি বলবো। এটা নিয়ে আর বেশি কিছু বলার নাই। নেক্সট যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সাউন্ড। আপনারা জানেন বা জানেন না যারা এসারের ল্যাপটপের রিভিউ যারা দেখছেন, এসারের সাউন্ডের টিউনিংটা কিন্তু সবসময় ডিটিএস করে দেয়। অ্যান্ড ওরা এই ল্যাপটপটাতে একটা স্টেরিও স্পিকার ইনহাউস করছে, যেটা হচ্ছে বটম ফায়ারিং স্পিকার, ল্যাপটপটার নিচে আছে। অ্যান্ড এই স্পিকারের কোয়ালিটি আই মাস্ট সে বেশ ভালো। হ্যাঁ, মানে দাম হিসাবে একটা প্রিমিয়াম গ্রেডের ল্যাপটপের যে স্পিকার দিছে না, এটা আপনাকে মনোপুত হবে, কারণ স্পিকারের লাউডনেসটা ভালো ছিল। ছোট ফর্ম ফ্যাক্টর হওয়ার কারণে অত থাম্প ক্রিয়েট করতে পারে না, এর জন্য বেজ অত বেশি না। বাট আপনি যেই ভোকালটাই শুনবেন, যে মিউজিকটা শুনবেন, যে গানটা শুনবেন, খুব ভালো মতো ভোকাল মেলোডি এগুলোকে সেপারেট করতে পারবেন। তো স্পিকারটা এটার ভালো, নো ডাউট। এবার চলুন একটু ডিসপ্লে নিয়ে কথাবার্তা বলা যায়। ডিসপ্লে সেকশনে এটা একটা 14 ইঞ্চির ডিসপ্লে অ্যান্ড 60 হার্টজের একটা ফুল এইচডি প্যানেল। ডিসপ্লেতে এসার এই ল্যাপটপটাতে যেটা ইমপ্লিমেন্ট করছে, যেটা আমার ইন্টারেস্টিং মনে হয়েছে, সেটা কিন্তু হচ্ছে একটা IPS প্যানেল। হ্যাঁ,
এই ডিসপ্লে নিয়ে আমি কি কথা বলবো, আপনি এই ডিসপ্লেতে কন্টেন্ট কনজিউম করেন, কন্টেন্ট এডিট করেন, মুভি দেখেন, যা ইচ্ছা তাই করেন। হ্যান্ডস ডাউন ইটস ওয়ান অফ দ্য বেস্ট আইপিএস ডিসপ্লে যেটা আমি এখন পর্যন্ত হচ্ছে ল্যাপটপ ইন্ডাস্ট্রিতে দেখছি। এই বাজেটের মধ্যে আমি অনেক ল্যাপটপকে দেখছি, হ্যাঁ আইপিএস লেভেল ডিসপ্লে দেয় বা অনলি এলইডি ডিসপ্লে দেয়, বাট এটা একটা ফুল ফ্লেজড আইপিএস ডিসপ্লে, আইপিএস প্যানেল। অ্যান্ড এইটার হচ্ছে আপনার যদি আমার গ্যামাট কাভারেজটা একটু ব্রেকডাউন করি, দেখবো যে 100% এসআরজিবি অবশ্যই, অ্যান্ড ডিসিআই P3টা অলমোস্ট 80% আপ, অ্যান্ড হচ্ছে অ্যাডোবি আরজিবি কভারেজটা এরকমই। এটা তো একদম হচ্ছে অ্যাকুরেটলি মাপার যে টুলটা আমাদের কাছে নেই, বাট আমি যে রিপোর্ট অ্যান্ড রিভিউগুলো দেখলাম বাকিটা, সেই তুলনায় কিন্তু এই ডিসপ্লেটা খুবই ভালো। আর পার্সোনাল এক্সপিরিয়েন্সে যদি কথা বলি, এইটার ব্রাইটনেসটা হচ্ছে 270 নিটসের মতো, যেটা হচ্ছে একদম সানলাইটে এনাফ না, বাট ইনডোরের জন্য সাফিসিয়েন্ট, নো ডাউট। অ্যান্ড আরেকটা জিনিস হচ্ছে যে এই জিনিসটা ছোট তো ডিসপ্লে দেয়, এর জন্য ছোট ডিসপ্লেটাকে আরও শার্প মনে হয়। শার্পনেস তো প্লেন্টি অফ ছিল, তার পাশাপাশি এটাতে কোনো শিফটিং, নেগেটিভিটি, তারপর হচ্ছে ওয়াইড অ্যাঙ্গেল থেকে যদি দেখে কোনো রকমের ডেভিয়েশন, কালার ডেভিয়েশন, যেটা কিচ্ছু আমি পাই না। এটা ওয়ান অফ দ্য বেস্ট ডিসপ্লে আমার ল্যাপটপে। আমাকে যদি বলতো যে 73,000 টাকার মধ্যে একটা ল্যাপটপে আমি এরকম ডিসপ্লে পাচ্ছি, হ্যান্ডস ডাউন আমি এই ল্যাপটপটা অবশ্যই কনসিডার করতাম নেওয়ার জন্য। হ্যাঁ, অ্যান্ড আরেকটা জিনিস হচ্ছে যে ডিসপ্লের ব্যাপারে বলে রাখি যে এই ডিসপ্লেটার যে আপনার কালার টোনটা, কালার অ্যাকুরেসিও খুব ভালো, হোয়াইট ব্যালেন্সটা একদম নিউট্রালের দিকে, ওয়ার্ম বা কোল্ড মনে হবে না। তো অফকোর্স ইটস এ গুড টু গুড ডিসপ্লে। এবার চলুন একটু আন্ডার দ্য হুড নিয়ে কথাবার্তা বলা যায়। সো আন্ডার দ্য হুডে ল্যাপটপটাকে পাওয়ার করতেছে দ্য গ্রেট AMD গ্রেট প্রসেসর Ryzen 5 7530U, which is a 6-core প্রসেসর 12 থ্রেডের, অ্যান্ড অফকোর্স 4.4 GHz পর্যন্ত ম্যাক্স ক্লক স্পিড যায়। বাট গ্রেডটা আমি একটু হালকা মজা করে বলছি, এটা নিয়ে আমরা একটু ফার্দার পরে কথা বলবো। এটার সাথে ওরা পেয়ার আপ করছে হচ্ছে 8GB LPDDR4X RAM, যেটা হচ্ছে 4266 মেগাহার্জের মতো, নর্মাল DDR4 ভার্সন না, অ্যান্ড Zen 3 512GB NVMe SSD, আর রাডিয়ন গ্রাফিক্স তো আছে অফকোর্স, যেটা ইনবিট। হ্যাঁ, এইখানে প্রসেসরটা নিয়ে যদি একটু কথা বলি, 7530U দেখে অনেকে এক্সাইটেড হয়ে যাবে যে ওরে বাবা এটা মনে হয় Zen 4 এর প্রসেসর, বাট এটা কিন্তু একটা Zen 3 আর্কিটেকচারের প্রসেসর। আমার মনে হয় Ryzen 5 5500U আছে না, ওটাকে আরও ঘষা মাজা করে ক্লক স্পিড বাড়ায় এই জিনিসটা রিলিজ করছে। তো কথা হচ্ছে যে এই প্রসেসরের স্ট্যান্ডিংটা কোথায়? এই প্রসেসরে যদি আমরা কথা বলি, এটা স্ট্যান্ডিংটা হচ্ছে মোটামুটি Core i5 যে আমাদের 12th জেনারেশন 1235U আছে না, হ্যাঁ ওটারই অন পার, মাল্টি করে ওটা থেকে বেটার, সিঙ্গেল করে ওটা থেকে একটু খারাপ। আরেকটা যদি আমরা কথা বলি, এই ল্যাপটপের যেটা উইকনেস আমার মনে হয়েছে সেটা হচ্ছে 8GB সোল্ডার র্যাম। 8GB র্যাম নিয়ে যারা জানেন না, এইসব পারপাসের ক্ষেত্রে যদি 16GB দিয়ে আসে না তাহলে বেটার। এখানে র্যামটা আপগ্রেডের অপশন আপনারা পাচ্ছেন না, বাট র্যামের হচ্ছে আপনার ইয়েটা বেশি, ক্লক স্পিডটা বেশি। 8GB র্যামটা ওরা সোল্ড আউট করে দিচ্ছে, যদি 16GB হতো তাহলে জিনিসটা বেটার হতো। হ্যাঁ, যেহেতু সোল্ড আউট করা আপগ্রেডের অপশন নেই, বাট এটার যে পারপাস সেটা নিয়ে আমরা পরে কথা বলতেছি আরেকটু। এখন এটার যদি আমরা একটু সিনথেটিক বেঞ্চমার্কগুলো দেখি, Geekbench-এ যখন আমরা এটাকে বসাই দিলাম বেঞ্চমার্কটা করতে, দেখলাম যে সিঙ্গেল করে প্রায় 1967 অ্যান্ড মাল্টি করে 7402 এর মতো স্কোর পুশ করছে, যেটা এই প্রসেসর হিসেবে ইটস ফাইন। OpenCL-এ যখন গ্রাফিক্সের ক্যালিবারটা মাপলাম, দেখলাম যে 15612 মতো স্কোর পুশ করছে, যেটা কিন্তু GT 1030 থেকে বেশ কিছুটা বেশি। অফকোর্স তো বোঝা যায় যে গ্রাফিক্সটার কিছুটা ক্যালিবার আছে, চালাই নিয়ে যাওয়ার মতো, নো ডাউট। তারপরে আমরা যখন হচ্ছে ইয়েটা করলাম, ভিডিও বেঞ্চমার্কে সিপিইউটা বেঞ্চমার্ক করলাম, দেখলাম যে প্রায় 6371 মতো স্কোর পুশ করছে, উইচ ইজ ওকে ফাইন, নো ডাউট। এরপর আমরা যেটা নিয়ে আমি একটু দেখালাম সেটা হচ্ছে এই প্রসেসরটা কিন্তু আপনার PCI 4 লেন সাপোর্ট করে না, মানে PCI 4.0 যেটা এক্সপ্রেস ভার্সন, PCI 3 Zen 3 সাপোর্ট করে। এর জন্য যে SSD-টা আছে এটা কিন্তু একটা Zen 3 SSD, এই Zen 3 SSD-টার স্পিডটা ইট ওয়াজ 3200 Mbps এর কাছাকাছি, উইচ ইজ ওকে, নো ডাউট। Zen 3 হিসাবে ভেরি ওকে। তারপরে আমরা কি করলাম, LPDDR4X এর র্যামটার হচ্ছে ল্যাটেন্সিটা একটু মাপলাম। ল্যাটেন্সি ভেবে দেখলাম যে এটা 89 ন্যানোসেকেন্ডের মতো দেয়, যেটা DDR4X হিসাবে ওকে। অ্যান্ড ক্যাশ ল্যাটেন্সির ক্ষেত্রে এটা 40-র মতো টাইমিং এটার, যেটাও ঠিক আছে। তো হার্ডওয়্যার ক্ষেত্রে কিছু সার্টেন দিক বাদে ওরা কিন্তু কোনো কার্পণ্য করে নেয়। তাও আমরা এগুলো সিনথেটিক বেঞ্চমার্কের বাইরেও কিন্তু আমরা DaVinci রিজলভ, তারপর ছোটোখাটো এডিটিং, তারপরে ভিডিও এক্সপোর্ট এগুলো করছি, বিকজ ডিসপ্লেটা তো অনেক বেটার। ওগুলোতে কিন্তু আমরা বেশ ভালো সাপোর্ট পাইছি, কোনো ল্যাগ ট্যাগ পাই নাই। বাট মাল্টিটাস্কিং করলে আপনার কিছুটা প্যারা হতে পারে। চলুন নেক্সট সেগমেন্টে একটু যাওয়া যায়। এইবার যেটা নিয়ে কথা বলা জরুরি সেটা হচ্ছে ল্যাপটপের থার্মাল ম্যানেজমেন্ট আর এটার প্রফিসিয়েন্সিটা নিয়ে। এটা কিন্তু খুবই একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর আমাদের ল্যাপটপ রিভিউয়ে। আমরা যখন সুইফট গো 14-কে প্রাইম 95 দিয়ে বিশাল একটা টর্চার টেস্টে ফালাই দিলাম, প্রায় 20-25 মিনিট ধরে টর্চারটা চালাইছি, দেখলাম যে প্রথম স্টেজে এইটা
একদম 100°C হচ্ছে গিয়ে হিট করতেছিল অ্যান্ড সেটা ধরে রাখতেছিল। ক্যান ইউ ইমাজিন 100°C ফর দিস ল্যাপটপ? অ্যান্ড এটা তখন দেখতেছিলাম যে পাওয়ার ইনটেকটা 35 ওয়াটের আশপাশে ছিল, 35 থেকে 36 ওয়াট। হ্যাঁ, তারপর দেখলাম কি যত আস্তে আস্তে সময় গড়ালো দেখলাম যে থ্রটল ডাউন করা শুরু করলো, ওয়াট ইনটেকটা কমাই দিল অ্যান্ড তখন টেম্পারেচারটা আস্তে আস্তে 100 থেকে 74°C আসলো। এইখান থেকে বোঝা গেল যে ওরা করছে কি, ওদের যে নাইট্রো ডিএনএটা আছে, এসার নাইট্রো, ওটার ডিএনএটা এখানে প্রথমে দিয়ে দিছে। তো এটা থেকে বোঝা গেল যে ল্যাপটপটা কিন্তু খুব একটা ট্রাই হার্ড করে। হ্যাঁ, ট্রাই হার্ড করে কি যে হচ্ছে গিয়ে একটা ম্যাক্সিমাম একটা পারফরমেন্স ইনটেক রাখতে, বাট ওরা এখানে বলতেছে যে টুইন এয়ার কুলিং দিছে, এই সেই দিছে। বাট টুইন এয়ার কুলিং কিছুটা কাজ করতেছে ঠিক, কিন্তু এই ধরনের ল্যাপটপ না এত হচ্ছে গা বেশি ওয়াট সাস্টেইন করার জন্য বানানো হয় না। তার উপর ফর্ম ফ্যাক্টরটা ছোট, হিট ডিসিপেশনের জায়গাটা অত ওইভাবে পায় না। তো সব মিলায় আমি এটাকে যে খুব ইমপ্রেসিভ বলবো তা কিছু না, বাট এটা বোঝা যায় আপনি তো ডে টু ডে টাস্কে সবসময় এটাকে 100% প্রেশার দিয়ে ইউজ করবেন না। এটা একটা খুবই অ্যাবসার্ড ব্যাপার যদি কেউ করে, বা গেমিং যদি এইসব ল্যাপটপে করে। যদিও এটাতে গেমিং ছোটোখাটো হালকা পাতলা টুকটাক করা যাবে, বাট না করারই সাজেশন থাকলো। তো সেই হিসাবে আমি বলবো এটাকে একটা বি রেটিং দিয়ে দেওয়াই যায় থার্মাল ম্যানেজমেন্টের ক্ষেত্রে। এইবার একটু আমরা চলেন সফটওয়্যার অ্যান্ড লাস্টে ব্যাটারি ব্যাকআপটা নিয়ে কথা বলে চলুন। এরপর যদি সফটওয়্যার অ্যান্ড ব্যাটারি নিয়ে কথাবার্তা বলি, এটাতে হচ্ছে আপনার সফটওয়্যার হিসেবে উইন্ডোজ 11 একদম হোম এডিশনটা প্রি ইনস্টল পেয়ে যাবেন। সাথে এটা পেরিফেরাল সফটওয়্যার হিসেবে এসআর এর কেয়ার সেন্টার আছে, যেগুলো হচ্ছে আপনার মোটামুটি বেসিক কাজ টাজ করা যায়, ভালোই খারাপ না, মিনিমাল একটা সফটওয়্যার। বাট এটা ব্যাটারি নিয়ে যদি কথা বলি, ছোট এই ফর্ম ফ্যাক্টর ল্যাপটপে দে ম্যানেজ টু সেটেল 50 ওয়াট আওয়ারের ব্যাটারি, অ্যান্ড এটাকে জুস আপ করতে আপনার একটা 65 ওয়াটের অ্যাডাপ্টার দিয়ে দিছে। 50 ওয়াট আওয়ারের ব্যাটারি আমার এক্সপিরিয়েন্স থেকে বলে যে আমি যেটা ইউজ করছি এটাকে আপনারা, যেহেতু ডিসপ্লেটাও ছোট, মোটামুটি LPDDR4X RAM ইউজ করা হয়েছে, এটাকে আপনারা 3 ঘন্টা পর্যন্ত স্কুইজ করতে পারবেন। যদি খালি কন্টেন্ট ওয়াচ করেন তাহলে সেক্ষেত্রে কিন্তু সেটা আরও বাড়বে, বিকজ এটার প্রসেসরটা এটা বেশ এফিসিয়েন্ট একটা প্রসেসর, 7 ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি, নো ডাউট। এটা যে ব্রিকটা দিছে না 65 ওয়াটার ব্রিক, সেটা দিয়ে আপনার চার্জ করতে হচ্ছে 1 ঘন্টা থেকে একটু কম সময় লাগবে। অ্যান্ড তা ভালো জিনিস হচ্ছে যে ওই ব্রিকটা কিন্তু একটা টাইপ সি ব্রিক, অ্যান্ড ওটা দিয়ে আপনারা চাইলে আপনাদের যে মোবাইলগুলো আছে সেগুলো সাইমultaneously হচ্ছে চার্জ করতে পারবেন। এই ছিল মোটামুটি চার্জার নিয়ে কথাবার্তা, চার্জিং নিয়ে। তো এখন কথা হচ্ছে এই ল্যাপটপটা আসলে কাদের জন্য বা কারা নেবেন। দেখেন, একটা সময় না এখন, হ্যাঁ, আপনারা যদি 70,000 75,000 টাকা খরচ করেন সেই ল্যাপটপে, হয় একটা হয়তো একটু স্পেক ভালো থাকে কিন্তু ডিসপ্লে একদমই বাজে, ওয়াশড আউট ডিসপ্লে দেয়, অথবা বিল্ড কোয়ালিটি ভালো থাকলে ডিসপ্লে ঠিক থাকে না বা প্রসেসর ঠিক থাকে না। অবশ্য প্রসেসর ঠিক থাকলে এটা ঠিক থাকে না, অমুক ঠিক থাকে না। ডিসপ্লে ঠিক থাকলে Core i3 তারপর হচ্ছে এজ জাতের প্রসেসর দিয়ে দিচ্ছে। হ্যাঁ, আমার যা মনে হয়েছে যদি 74,000 সেগমেন্ট আপনারা বিচার করেন, আপনারা যারা স্টুডেন্ট আছেন বা যারা হচ্ছে গিয়া সার্ভিস হোল্ডার আছেন বা হচ্ছে গিয়া যারা বিজনেস পারপাসে কাজ করে বা অনেক ট্রাভেল করে, তাদের জন্য আই থিঙ্ক এটা একটা বেটার চয়েস। কেন? এটা স্ট্রং জোনটা কি প্রথমে যদি বলি, খুবই ভালো বিল্ড কোয়ালিটি, নো ডাউট, খুবই ভালো বিল্ড কোয়ালিটি। সেকেন্ড থিং ইজ ফিঙ্গারপ্রিন্ট রিডার এগুলো তো আছে, অ্যান্ড দ্য মোস্ট মেজর থিং ইজ এটার ডিসপ্লেটা আনরিয়াল, খুবই ভালো একটা ডিসপ্লে, IPS ডিসপ্লে হিসাবে। হ্যাঁ, আপনারা যদি অন্যান্য ব্র্যান্ডের OLED ডিসপ্লেতে যান তখন অনেকটা টাকা আপনার কাছ থেকে নিয়ে নিবে, বাট এটাতে আপনার মোটামুটি সিমিলার গ্রেডের এক্সপিরিয়েন্স পাবেন। যারা হচ্ছে আপনার মনে করেন গ্রাফিক্স ডিজাইনের অন্দাগতে কাজ করবেন, হ্যাঁ, খুব হ্যান্ডি ল্যাপটপ দরকার, যেখানে সেখানে আপনাদের স্টুডিওটাকে ক্যারি করতে চান নিজেদের ইয়েতে, লাইট রুমের কাজ টাজ, এটার জন্য এই ল্যাপটপটা পারফেক্ট। অ্যান্ড শুধু কি তাই, যারা CSE-তে পড়তেছেন বা ধরেন যারা ইঞ্জিনিয়ারিং পড়তেছেন বা হচ্ছে যারা অন্যান্য জায়গায় পড়তেছেন, হ্যাঁ, তাদের জন্য কিন্তু আই থিঙ্ক ইটস আ গুড টু গো থিং, বিকজ অন্যান্য যে ল্যাপটপগুলো আছে প্যাভিলিয়ন সেখানে কিন্তু কিছু দিকে কমতি থাকে অ্যাজ ইন কি ওই যে প্রসেসরটা হয়তো ভালো দেয় না, এই সেই। তো সব ভালো বললাম, এইটার যে জিনিসটা আমার একটু হচ্ছে গিয়ে আমাকে ফাম্বল করাইছে সেটা হচ্ছে এটার 8GB র্যামটা। হ্যাঁ, শুধুমাত্র 8GB সোল্ডার DDR4X হওয়ার কারণে এটার ইউজেজ সিনারিওটা কিছুটা লিমিটেড হয়ে যায়। হ্যাঁ, বাট যারা মনে করেন যে ততটা ম্যাটার করে না, অত মাল্টিটাস্কিংও তাদের গেটিয়ে নেয়, ব্রাউজিং করবেন, পড়াশোনার কাজ করবেন, স্লাইডস বানাবেন, অ্যান্ড মোস্টলি মুভি দেখবেন, এটাতে মুভি দেখে আপনারা খুবই মজা পাবেন, বিকজ ভেরি কালার অ্যাকুরেট অ্যান্ড হোয়াইট ব্যালেন্সটা খুবই নিউট্রালের দিকে একটা ডিসপ্লে, ব্রাইটনেসটাও ভালো। তো সব মিলে আই থিঙ্ক এটা একটা ওভারঅল মোটামুটি পারপাস সার্ভ করার জন্য ইটস গুড। তো যাই হোক, এসার এই ল্যাপটপটা আপনারা যে কোনো ব্রাঞ্চে পেয়ে যাবেন টেকল্যান্ডে, এটা হচ্ছে 74K আশপাশে আপনারা পাবেন। অ্যান্ড এই ল্যাপটপটা হচ্ছে আপনারা নিতে পারেন, বিকজ আমি শুনছি যে এটা নাকি লিমিটেড কোয়ান্টিটিতে আসছে, অ্যান্ড খুবই ভালো একটা ল্যাপটপ। আপাতত কিছু কাটছাট বাদ দিলে ইটস গুড টু গো।
তো এই ছিল আজকে ভিডিও। আপনার যদি ভালো লাগে অফকোর্স লাইক দেবেন এন্ড সাবস্ক্রাইব টু দ্য চ্যানেল ইজ আ মাস্ট, এটা আর বারবার বলবো না। অ্যান্ড আমাদের যে গ্রুপটা আছে টেকলিক বাংলাদেশ, সেটার লিঙ্কটা আমরা নিচে দিয়ে দিলাম, সেটাতে আপনারা অফকোর্স জয়েন করবেন। সেখানে আপনারা ডিরেক্ট আমার সাথে ইন্টারাক্ট করতে পারবেন। অ্যান্ড ওটাতে কিন্তু হচ্ছে নানা রকম গিভার অ্যানাউন্সমেন্ট হয়, টেক ডিসকাশন হয়, মিম শেয়ারিং সব কিছু হয়। হ্যাঁ, আপনারা যদি আমাদের সাথে ডিরেক্ট কথা বলতে চান, কানেক্ট হতে চান, সাজেশন চান, দ্যাটস দ্য ওয়ে টু কানেক্ট উইথ আস। তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে। গুড বাই, ডেফিনেটলি উইল ক্যাচ ইউ অন দ্য নেক্সট।